the diseases of retina. First and most important, this is diabetic retinopathy. You cannot skip diabetic in any eye, ENT, medicine, surgery, gynecology, in any subject. So it is most important topic in MCQ. If you are examining theory, then you can skip slight a bit, but in MCQ you cannot skip it. The whole topic of retina you cannot skip it. What is diabetic retinopathy? Just see, this is chronic. Chronic means this cannot be cured. It cannot be cured and it's progressive. If it cannot be treated properly, we cannot halt it to same stage. It can progresses to proliferative and then it's progresses to advanced eye disease. Then it is sight threatening disease. You have already taught about avoidable blindness, preventable blindness. Okay na? So it can cause sight threatening blindness and retinal microvascular associated with prolonged hyperglycemia and other conditions. In 2010, the total number is 285 million and 2030 we projected of already 439 million. It's very much severe. Okay. What is the risk factor? কি risk factor হতে পারে diabetic retinopathy? Most important কি হতে পারে? Common sense থেকে? হ্যাঁ? Hyperglycemia নয়, মানে আরেকটু details? Hyper? Most important is this is duration of diabetes. কত দিন থেকে পেশেন্টের ডায়াবেটিস মেলিটাস আছে? Just see this figure. Don't remember, huh? In patient diagnosed diabetes mellitus, in 30 years, after 10 years it is 50% and after 30 years 90%. মানে 30 বছর ধরে যদি কারো ডায়াবেটিস মেলাইটাস থাকে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার প্রবাবিলিটি 90%। কিন্তু টাইপ 1 এ দেখ আফটার 20 ইয়ার্স 99%, মানে অলমোস্ট সবার। মানে টাইপ 1 ডায়াবেটিসদের এমনি আগে হয়, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যেটা এমনি আগে হয়, তাহলে বলছে আফটার 20 ইয়ার্স 99% এর হয়। আচ্ছা, যদি একটা পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোসিস হয় আর একটা পেশেন্টের টাইপ 2 আছে, এটা কোশ্চেনটা প্রচুরবার এসেছে, কখন স্ক্রিনিং করব ফর রেটিনোপ্যাথি? আমি আসছি, এটা পরে আছে। হ্যাঁ, কোশ্চেনের এমসিকিউটা এইভাবেই ক্রিয়েট করা হয়। টাইপ 2 যদি আসে অ্যানসারটা হবে ইমিডিয়েটলি স্ক্রিনিং করতে হবে, অপশনটাই থাকবে ইমিডিয়েটলি। এটা পরে আসছি আবার। আর টাইপ 1 যদি থাকে এভরি 2 to 3 ইয়ার্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং করতে হবে। ঠিক আছে? And just also remember the incidence of maculopathy is more in diabetes type 2. মানে ম্যাকুলোপ্যাথি যদি হয় তাহলে কিন্তু টাইপ 2 তে বেশি কমন। ঠিক আছে? আর ওভারঅল তো টাইপ 1 এ এই যেটা বলছিলাম এটা কিন্তু মনে রাখতেই হবে, এইটাই কোশ্চেন আসবে। হ্যাঁ, এট দ্য টাইম অফ ডায়াগনোসিস এমসিকিউ যদি হয়, দিস কাম সিভিয়ার টাইমস। যখন তোরা এমসিকিউ বুক পড়বি এটা দেখতে পাবি, এখানে ডায়াগনোসিসটা লেখা থাকবে ইমিডিয়েটলি। জাস্ট সি দ্য ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে কখন করতে হবে? প্রায়র টু কনসেপশন এন্ড আর্লি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। ঠিক আছে? আর যদি রেটিনোপ্যাথি থাকে, যদি নো থেকে মাইল্ড, এই গ্রেডিংটা আমি আসছি, নো থেকে মাইল্ড থাকলে এভরি 3 to 12 মান্থ অ্যান্ড সিভিয়ার হলে এভরি 3 মান্থ। ফার্স্ট পয়েন্টটা কি ছিল? ডিউরেশন অফ ডায়াবেটিস, এটা বলতে হবে। দিস ইজ সেকেন্ড পয়েন্ট, পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল। যদি পেশেন্টের HbA1c শুনেছিস কেউ? HbA1cটা আমাদের টার্গেট হচ্ছে এইটা। যদি পেশেন্টের কখনো সুগার দেখছি 350, কখন 150, তাহলে কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি চান্স হওয়ার মানে প্রবাবিলিটি অনেক বেশি। জাস্ট সি দিস ট্রায়াল, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। However, a sudden improvement in control may be associated with progression of retinopathy near term due to increase in serum IGF level. মানে কারোর যদি 350 হয়, এবার তুই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করে 150 করে দিলি, আবার হচ্ছে 300 350 হয়ে গেল, তার কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথির প্রবাবিলিটি অনেক বেশি। ঠিক আছে?
মানে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টও খুব বেশি করা যাবে না, তাহলে কিন্তু রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিকে মেনলি কি হয়, তিনটে ডিজিজ, একটা তো রেটিনোপ্যাথি, আরেকটা নেফ্রোপ্যাথি, আরেকটা নিউরোপ্যাথি। মেনলি তো এই তিনটে ডিজিজ ছিল আমাদের, প্যাথোলজিতে পড়েছিস। তাহলে আরেকটা স্টাডি দেখ, বলছে টাইপ 2 যে ডায়াবেটিস মেলিসাস তারে কিন্তু একটু কম রিস্ক থাকে যদি পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল থাকে, ঠিক আছে। এটা প্রেগন্যান্সি যেটা বললাম, প্রেগন্যান্সিতে মেনলি টাইপ কি বলে ট্রাইমাস্টার ফার্স্ট আর ট্রাইমাস্টার সেকেন্ডেই আমাদের করতে হয় কি এক্সামিনেশন করতে হয়, এটা গাইনোকোলজিতে তোরা পড়বি কদিন পরে। কি টেস্ট করব আমি, সুগারের এফবিএস করব না পিপিবিএস করব, কি করব? পিপিবিএস ঠিক নয়, আর কিছু, হ্যাঁ ওজিটিটি করব, ওলার গ্লুকোজ টলারেন্স টেস্ট করব, ঠিক আছে। থার্ড পয়েন্ট, এটা থার্ড পয়েন্ট ছিল প্রেগন্যান্সি। ফোর্থ পয়েন্ট হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশনে আমার টার্গেট কত, আগেরটা যেমন বললাম HbA1c 6.5 থেকে 7, এখানে হচ্ছে 140/80। একটা ট্রায়াল হয়েছিল যেখানে বলছে লিসিনোপ্রিল অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, বলছে শোয়ার লোয়ার রেটস অফ ডেভেলপমেন্ট অফ রেটিনোপ্যাথি ইন ডায়াবেটিস টেকিং লিসিনোপ্রিল ফর অ্যান্টি হাইপার, মানে যার দুটোই আছে, হাইপারটেনশনও আছে অ্যান্ড ডায়াবেটিকও আছে, যদি লিসিনোপ্রিল দেওয়া হয় তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার প্রবাবিলিটি কম, ঠিক আছে। দিস ইজ নেফ্রোপ্যাথি, যেটা একটু বললাম। এইগুলো হচ্ছে, এগুলো কি বলছি আমি সবাই বুঝতে পারছিস? এই 5টা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে রিস্ক ফ্যাক্টর কাদের কাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। ফার্স্ট পয়েন্ট ডিউরেশন, পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল, নেফ্রোপ্যাথি, প্রেগন্যান্সি, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। আর কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে এইগুলো, অ্যালকোহলের সঙ্গে কিন্তু এখনো প্রুভড হয়নি ওইভাবে। বাকি যেটা আছে স্মোকিং, মেল, হাইপারলিপিডিমিয়া, হ্যাঁ হাইপারলিপিডিমিয়া মোস্ট কমন, কিন্তু এখানে আদার্সে লেখা আছে, কিন্তু আফটার ক্যাটারাক্ট সার্জারি, ওবেসিটি, অ্যানিমিয়া, ঠিক আছে। হ্যাঁ, যাদের হাই মায়োপিয়া আছে, কোরোইডাল ডিজেনারেশন আছে আর ওল্ড কোরিও রেটিনোপ্যাথি আছে, তাদের কিন্তু রেটিনোপ্যাথি হওয়ার প্রবাবিলিটি কম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কেন কেন বলতে পারবি? এখানে মোস্ট প্রবাবলি লেখাই আছে। হ্যাঁ, যাদের এই বিশেষ করে মায়োপিয়ায় বলছি, যাদের মায়োপিয়া থাকে তাদের রেটিনাটা অনেক থিন হয়, তাহলে তাদের মেটাবলিক নিডসটা এমনিই কম থাকে, জন্য নিওভাস্কুলারাইজেশন, নতুন ভেসেল, এগুলো ডেভেলপ করার প্রবাবিলিটি কমে যায়, সেই জন্য তাদের সিভিয়ারিটি কিন্তু কম হয়, হলেও সেটা নো, মাইল্ড, মডারেট এরকমই থাকে, ঠিক আছে। এটা প্যাথোজেনেসিস, যেটা একটু আগে বলছিলাম যে মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জিওপ্যাথি, আগের দিন এটা বলছিলাম মনে আছে, একটা ব্লাড রেটিনাল ব্যারিয়ার অ্যানাটমিতে, ইনাল ব্লাড রেটিনাল ব্যারিয়ারতে পেরিসাইটস থাকে, যার জন্য একটা টাইট জাংশন ফর্ম হয়। এখানে দেখ, এই যে লস অফ পেরিসাইটস হয়, দিয়ে একটা লিকেজ হয়, দিয়ে এই জায়গাটা ফুলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রো অ্যানিউরিজম, ঠিক আছে, এটাই মেইন প্যাথোলজি। আরো যেটা হয় ক্যাপিলারিপ্যাথি হয়। ক্যাপিলারিপ্যাথি কি করে হয়? ফার্স্ট পয়েন্টটা অলরেডি ডিসক্রাইব করেছি, ডেথ অফ পেরিসাইটস, তারপরে এই সরবিটাল পাথওয়ে দিয়ে থিকেনিং অফ ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তারপরে এন্ডোথেলিয়াল পলিফারেশন, অ্যাবনরমালিটি আরবিসি, তারপরে এগুলো ঠিক মানে স্টিক করে যায়, যে ইনক্রিজ প্লেটলেট স্টিকনেস এন্ড অ্যাডিশন, ঠিক আছে। যেটা বলছিলাম আউটারটা কে ফর্ম করে, আগের দিন বলছিলাম আরপি তে থাকে, দেখ ওখানে দেখা যাচ্ছে, আর ইনারটা থাকে হচ্ছে টাইট জাংশন। এখানে যদি লিকেজ হয় তাহলে কি হবে? হার্ড এক্সুডেট ফর্ম করবে। হার্ড এক্সুডেট মানে হচ্ছে লিপিড আর লাইপোফিউসিন, ঠিক আছে। এইগুলো নিওভাস্কুলারাইজেশন। নিওভাস্কুলারাইজেশন এর মেইন ফ্যাক্টর হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে অ্যান্টি, মানে প্রিভেন্ট করবে, আর এইগুলো, ঠিক আছে। কেন হয়? যখন, হ্যাঁ যখন ইসচেমিয়া হবে তখন একটা হাইপোক্সিয়া হবে, হাইপোক্সিয়া হলেই এই ভিজিএফ তৈরি হবে, আর ভিজিএফ তৈরি হলে নিওভাস্কুলারাইজেশন হবে। নিওভাস্কুলারাইজেশন হলে কি হবে? নিওভাস্কুলারাইজেশনের ব্লাড ভেসেল গুলো খুব ফ্রায়াবেল হয়, ইজিলি ভেঙে যেতে পারে, দিয়ে ভিট্রিয়াস হেমারেজ হতে পারে, মানে রক্তে ভরে যাবে পুরো ক্যাভিটিটা, ভিট্রিয়াস ক্যাভিটি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে প্যাথোলজি, এটা অন্তত মনে রাখি সবাই। প্রথমে আমি যেটা বলছিলাম মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জিওপ্যাথি হলো, ইসচেমিয়া হলো, ইসচেমিয়া থেকে ইনফেকশন হলে কটনুর স্পট। কি কটনুর স্পট আমি আসছি, ঠিক আছে। এখানে দেখ ভিজিএফ ইনক্রিজ, যদি ভিজিএফ হয় তাহলে নিওভাস্কুলারাইজেশন হবে। এই নিওভাস্কুলারাইজেশন যদি ফ্রায়াবেল হয়ে ভেঙে যায় তাহলে ভিট্রিয়াস হেমারেজ। ফাইব্রোভাস্কুলার ভ্যান্ড হলে আরডি হয়, যদি এটা রেটিনাল ডিটাচমেন্ট, যেটা হচ্ছে মানে এটার ফাইব্রোভাস্কুলার ব্যান্ডস হোয়াইট শেপের একটা কনকেভ ফর্মে হয়, ঠিক আছে। আর নিওভাস্কুলার গ্লকোমা হয়, সেটা হচ্ছে যদি অ্যান্টিয়ার সেগমেন্টে হয়। এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে, এটা দেখে খুব কঠিন লাগছে, কি কি মনে রাখবি কিভাবে আমি বলছি।
প্রথমে হচ্ছে নো, এটা প্রথমে হচ্ছে নন পলিফারেটিভের ক্লাসিফিকেশন, এর পরেরটা হচ্ছে পলিফারেটিভের। এটা মনে রাখা খুব সোজা, ঠিক আছে? এটা থেকে এমসিকিউ আসে অনেক সময়, তোদের এটা জানাও দরকার, ঠিক আছে? কেন বলছি, এখানে তোরা প্রথমে নো, ভেরি মাইল্ড, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, ঠিক আছে? দেখতে পাচ্ছিস যে কোশ্চেনটা আসে, বলে দিচ্ছি কি, প্রথমে তোকে ডায়াগনোসিস করতে বলবে এটা মডারেট না সিভিয়ার ম্যাক্সিমাম, আরেকটা হচ্ছে কখন রিভিউ করব, ঠিক আছে? ভালো করে দেখ, এই দুটো, এই নোট আমি বাদ দিচ্ছি, হ্যাঁ, মাইল্ড থেকে, ভেরি মাইল্ড থেকে স্টার্ট করছি, এই দুটোই মোটামুটি 12 মান্থ অলমোস্ট, তাহলে 12, 6, 4, 3, 4, 2, সরি, এইভাবে মনে রাখলেই আমার হবে। প্রথমে 12, 12 এর হাফ 6, তারপরে 4, তারপরে 2, ঠিক আছে? এটা মনে রাখবি। আর এতগুলো এইভাবে মনে রাখার দরকার নেই। দেখ, মাইল্ড মানে জাস্ট মাইক্রোঅর্গানিজম ডেভেলপ করেছে, আর কিছু না। ভেরি মাইল্ড মানে, ঠিক আছে, আর কোনোটাই মনে রাখার দরকার নেই, তোরা এইটা শুধু মনে রাখবি, 4 to 1। 4 to 1 রুলটা হচ্ছে সিভিয়ার এনপিডিআর, ঠিক আছে? 4 to 1 এর বলছি, 4 to 1 এর থেকে যদি কম হয় তাহলে মডারেটে চলে যাবে, আর 4 to 1 এর থেকে যদি একটা বেশি হয়, গ্রেটার দেন দ্যাট, ইকুয়াল টু 2, মানে ইকুয়াল টু 2, তাহলে সিভিয়ার। তাহলে আমাকে 4 to 1টা মনে রাখলে আমার ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে। এত দেখতে এটা কঠিন লাগলো এমন কিছুই নয়। কি মনে রাখবি, একটা হচ্ছে হেমারেজ, 4 to 1 মানে H ফর হেমারেজ, V ফর ভেনাস ব্লিডিং, আর I ফর IRM, হয়ে গেল। HVI, H হচ্ছে হেমারেজ, হেমারেজ যদি 4টা কোয়াড্রেন্টের থাকে, V হচ্ছে ভেনাস ব্লিডিং, সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 2, আর I হচ্ছে IRM। বাস, পুরো ক্লাসিফিকেশনটাই হয়ে গেছে, এমন কিছুই নয়। আর ওইদিকে হচ্ছে 12, 6, 4, 2, এটা দেখতেই কঠিন, ঠিক আছে? এবার পিডিআর, পিডিআর কখন বলবো, যখন নিওভাস্কুলেশন হয়ে গেছে। নন পলিফারেটিভ মানে নিওভাস্কুলেশন হয়নি, যখনই নিওভাস্কুলেশন গ্রো করে যাবে তখনই আমরা এটাকে পিডিআর ক্লাসিফিকেশনে ফেলে দেবো। এনভিডি, এইটা শুধু মনে রাখবি, এই যে মাইল্ড টু মডারেটটা, লেস দেন, এনভিডি লেস দেন 1/3 আর এনভিই লেস দেন হাফ। আমি সবগুলো ছবি দেখাবো একটু পরে, হ্যাঁ, জাস্ট ক্লাসিফিকেশনটা পড়ে নে। যদি এর থেকে বেশি হয় তাহলে হাই রিস্ক, ঠিক আছে? জাস্ট দেখ, এটাই এখানে লেখা আছে গ্রেটার দেন করে, তাই তো? এনভিডি লেস দেন 1/3, এনভি লেস দেন হাফ। আর অ্যাডভান্স আই ডিজিজ আলাদা, এটা যখন আরডি হয়ে যাবে মেনলি, বা ভিট্রিয়াস হেমারেজ থাকবে, সেটাকে আমরা অ্যাডভান্স আই ডিজিজ বলি। এইগুলো লাগবে না। হ্যাঁ, সিমটম কি হবে, একটা তো কম দেখবে পেশেন্ট, ব্লার হবে ভিশন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, ইম্পেয়ার্ড কালার ভিশন। কালার ভিশন কেন ইম্পেয়ার হবে? আগের দিন বলছিলাম কোনস কোথায় থাকে, ফোভিয়াতে থাকে। তো ম্যাকুলোপ্যাথি যদি হয়, ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি টাইপ 2 তে মোস্ট কমন, একটু আগেই বললাম, সেই জন্য কালার ভিশনের প্রবলেম হয়। এইরকম দেখবে, এটা নর্মাল ভিশন, রেটিনোপ্যাথি পেশেন্ট অনেকটা এরকম দেবে, এইরকম ব্ল্যাক ব্ল্যাক, এগুলোকে কি বলে? ফ্লোটার্স, ঠিক আছে? এই ফ্লোটার্সটাই পরে আস্তে 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 সিভিয়ার হতে হতে ভিট্রিয়াস হেমারেজ বা অন্য কিছু হতে পারে। দেখ, এখানে ফ্লোটার্স লেখা আছে, ঠিক আছে? এবার একটা একটা করে সিমটমে আসি। মাইক্রো অ্যানুরিজম, এইখানে যদি ছোট্ট একটা ডাইলেটেশনের মতো হবে, জাস্ট পিন পয়েন্ট ডাইলেশন, এই যে এই জায়গাটাতে আছে, ঠিক আছে? এই মাইক্রো অ্যানুরিজম হচ্ছে সাইজটা দেখ, 20 থেকে 100, কিন্তু 20 থাকলে আমরা দেখতে পারবো না, আমাদের দেখার জন্য লাগবে কিন্তু অন্তত লার্জার দেন 30, ঠিক আছে? এটা অনেক সময় জিজ্ঞেস করে এমসিকিউতে, তুই 20 থেকে 100 দেখে ভাববি 20টাই দেখা যাবে, 20 কিন্তু দেখা যায় না, ঠিক আছে? মানে খালি চোখে দেখা যায় না। এই জায়গাটা পর, ফোকাল ডাইলেটেশন অফ ক্যাপিলারি ওয়ার হোয়ার পেরিসাইটস আর অ্যাবসেন্ট। যখন পেরিসাইটসটা অ্যাবসেন্ট হচ্ছে তখন এইরকম একটা রিং শেপেড হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা মাইক্রোঅ্যানুরিজম বলে একটা ছোট্ট ডট দেখতে পাই, যেটা মাইল্ড ইয়েতে পড়েছিস তোরা। এবার হচ্ছে রেটিনাল হেমারেজ। রেটিনাল হেমারেজ দুটো আছে, একটা ডট অ্যান্ড ব্লট হেমারেজ, আরেকটা হচ্ছে, হ্যাঁ, ফ্লেম শেপের। ডট অ্যান্ড ব্লট হচ্ছে ডিপার, ডিপার লেয়ার অফ রেটিনা, মানে কি, আউটসাইড না ইনসাইড? আউটসাইড। এখানে ডিপার মানে আমি রেটিনার ভেতর থেকে ভাবছি, ঠিক আছে? ওই জন্যই জিজ্ঞেস করলাম এটা। আর ফ্লেম শেপেরটা কেন হচ্ছে, ফ্লেম কেন? সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে ভেতর দিকে, ইনার লেয়ারে আছে। আচ্ছা, ফ্লেমটা ফ্লেম দেখতে, ডটটা ডট অ্যান্ড ব্লট কেন দেখতে? দেখা যাচ্ছে মনে হয় মোস্ট প্রবলি, হ্যাঁ।
না ফ্লেম শেপের যেটা সেটা নার্ভ ফাইবার লেয়ারে থাকে, নার্ভ ফাইবার লেয়ারটা না হরাইজন্টাল শেপের থাকে, ওই জন্য ওখানে রেজিস্ট্যান্সটা কম, ওই জন্য যখন ব্লাডটা ডিপোজিট হচ্ছে ওটা নার্ভ মানে ফ্লেম শেপের মানে এইভাবে জমে যাচ্ছে, আর ডট অ্যান্ড ব্লডটা হচ্ছে ভেতরের দিকে আছে। ঠিক আছে, আমি তোকে একটা জিনিস বলছি, সবগুলোর ক্ষেত্রে একটা মনে রাখিস, সেটা হচ্ছে এটা নিমোনিক, হ্যাঁ ওপিন বলি আমরা, এটা হচ্ছে মানে রেটিনাল যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি না ম্যাক্সিমাম এই দুটো লেয়ারে হয় প্যাথোজেনেসিসটা, একটা হচ্ছে আউটার প্লেক্সিফর্ম আর একটা হচ্ছে ইনার নিউক্লিয়ার। ঠিক আছে, এবার আউটার প্লেক্সিফর্মে যেটা হয় সেটা হচ্ছে হার্ড এক্সুডেট, আর ইনারে ম্যাক্সিমাম হয় মাইক্রোঅ্যানিজম আর এই ডট ব্লড হেমারেজ। ঠিক আছে, মাইক্রোঅ্যানিজমটাই মেনলি, এটা একটু মনে রাখে, এটা ভুল হয়ে যায় কোনটা কোন লেয়ারে অনেক সময় জিজ্ঞেস করে, মানে অ্যানাটমি থেকেই বলছি। এই যে এক্সুডেট যেটা একটু আগেই বলছিলাম, এইখানটা মনে রাখবি, কম্পোজড অফ লাইপ্রোপ্রোটিনস অ্যান্ড লিপিড ফিল্ড ম্যাক্রোফেজেস, কোথায় আছে আউটার প্লেক্সিফর্ম, একটু আগেই বললাম, লোকেটেড মেইনলি উইদিন দ্য আউটার প্লেক্সিফর্ম লেয়ার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে হার্ড এক্সুডেট তো বললাম, হার্ড এক্সুডেট ইজ প্রপার এক্সুডেট, ঠিক আছে, কারণ এটা একটা লাইপ্রোপ্রোটিন লিপিড ফিল্ড এক্সুডেট হয়ে বেরোচ্ছে, কিন্তু আরেকটা টার্ম আছে কটনুল স্পট, কটনুল স্পটকে সফট এক্সুডেট বলে কি, ঠিক আছে, কিন্তু দ্যাট ইজ নট এ প্রপার এক্সুডেট, ওটা দেখতে এক্সুডেটের মতো লাগে বলে এটাকে বলা হয়, কিন্তু এটা এক্সুডেট নয়। তাহলে এটা কি, এটা হচ্ছে ইন্টারেকশন অফ এক্সোপ্লাজমিক ফ্রম দি নার্ভ ফাইবার লেয়ার। ঠিক আছে, এটা দেখতে এইরকম, এটা হচ্ছে কটন স্পট, যদিও কটন স্পট ডায়াবেটিক রেটিনোপ্যাথির থেকে মোস্ট কমন পাওয়া যায়, কিন্তু কোথায়, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। ঠিক আছে, এটা ডায়াবেটিসের মোস্ট ক্লাসিফিক মানে এটা এখানে লেখাও আছে কটন হাইপারটেনশন, হাইপারটেনশনে কিন্তু বেশি পাওয়া যায়। এরপর হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার এডিমা, এইটাই কিন্তু মোস্ট মানে ভিজন লসের মেইন কারণ হচ্ছে কিন্তু ডায়াবেটিক ম্যাকুলার এডিমা। ঠিক আছে, কোথায় কমন বেশি, কোশ্চেনটা দেখ, টাইপ 2 ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, কিন্তু দেখ মোস্ট কমন কজ অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ইন ডায়াবেটিক পেশেন্ট পার্টিকুলার ইন টাইপ 2। ঠিক আছে, এটা কিন্তু খুব মানে ভাইটাল, এটার উপরেই কিন্তু সব ট্রিটমেন্ট হয়। পেশেন্ট তো আলটিমেটলি আমাদের কাছে কি নিয়ে আসবে, মানে কজন পেশেন্ট আর স্ক্রিনিং করায়, ম্যাক্সিমাম পেশেন্ট যখন ভিজুয়াল লস হয় তখন আসে, তখন আমরা দেখি ম্যাকুলার এডিমা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তখন তার ট্রিটমেন্ট করতে হয়। এটা সিএসএমই যখন ম্যাকুলার এডিমা হয়ে গেছে, এটা ডেফিনেশনটা হয়তো তোদের অতটা লাগবে না, জাস্ট বলেই দিচ্ছি। একটা হচ্ছে এই যে রেটিনাল যে থিকেনিংটা আছে উইদিন 500 মাইক্রন অফ সেন্টার অফ দ্য ম্যাকুলা, মানে কি এই যে এটা রেটিনাল থিকেনিং, এটা হচ্ছে যদি ম্যাকুলার সেন্টার হয় এটা 500 মাইক্রন, তাহলে এই জায়গাটাতে কিছুটা থাকবে, এখানে দেখ হার্ড এক্সুডেটটা কিছুটা থাকবে। আচ্ছা, এটা আগের দিন মনে আছে বলেছিলাম এটা 1.5 এর মতো, তাহলে এটা দেখ লিখেছে রেটিনাল থিকেনিং 1D ওই 1500 মাইক্রন, অলমোস্ট সেম, অর লার্জার এনি পার্ট অফ হুইচ উইদিন দি 1 ডিক্স ডায়ামিটার অফ দ্য সেন্টার অফ ম্যাকুলা, এইটা যদি 1 ডিক্স ডায়ামিটার হয়, এই যে এটা তার কিছুটা অংশ এর মধ্যে ঢুকে থাকবে, এটাই বলতে চাইছি। ভেনাস চেঞ্জেস এর মধ্যে তিনটেই হয়, লুপিং, বিডিং আর সসেজ লাইক পিগমেন্টেশন। লুপিং এর ছবিটা মনে হয় আছে আমার কাছে, এই যে এই জায়গাটা, এটা দেখ, এটা সিগমেন্ট সিগমেন্ট হয়ে গেছে না, বক্স বক্সের মতো, না ক্যাটেলটা কোন জিনিস বলছি, আইআরএমএ। ঠিক আছে, আইআরএমএ হচ্ছে ইন্ট্রা রেটিনাল, ভালো করে দেখ, এটা ইন্ট্রা রেটিনাল মাইক্রোভাস্কুলার। আচ্ছা, আইআরএমএ যদি থাকে তাহলে গ্রেডিং কি হবে, না না ওই নো মাইল্ড মডারেট সিভিয়ার। হ্যাঁ, কেন দেখ আইআরএমএ পাওয়া মানে কিন্তু অলরেডি ওর মাইল্ড মডারেটের নেই, এখানে আইআরএমএ তোর এইখানে আসবে, একটাও যদি আইআরএমএ পাই আমি, তার আগে কিন্তু কোথাও আমি আইআরএমএ মেনশন করিনি, ওই জন্য এটা কিন্তু ভাইটাল। ঠিক আছে, আইআরএমএ পেলাম মানে আমি বাকি ক্লাসিফিকেশন গুলো ইগনোর করতে পারি, ডাইরেক্ট আমি সিভিয়ারে চলে যেতে পারি, একটাও যদি পাই আমি। ঠিক আছে, আর্টেরিয়াল চেঞ্জ অতটা হয় না, সেটা অনেক পরের দিকে স্টেজে হয়, যদি হয় সেটা হচ্ছে রেটিনাল আর্টেরিয়াল ডাইলেটেশন। ঠিক আছে, এবার পিডিআর মানে যেটা বলছিলাম মানে সেকেন্ড ক্লাসিফিকেশনটা, এতক্ষণ নন পলিফারেটিভে ছিলাম, নাও উই গো টু পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এনভিডি, এনভিডি এটাতে দেখো, এটাতে ভালো বোঝা যাচ্ছে না, এনভিইটা বরং ভালো বোঝা যাচ্ছে তোর, গেল
এই যে এইখানটায় দেখতে পাচ্ছিস, এখানে দেখ নিউ ভাস্কুলেশন হয়েছে এই জায়গাটা। লাইটটা একটু নেমে নেবে, এই যে এইখানটা দেখ, বুঝতে পারছিস কি, এখানে একটা নিউ ভেসেল ডেভেলপ করেছে এই যে এই জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, আর এটা হচ্ছে এনভিডি, এটাও লাইটটার জন্য দেখতে পাচ্ছি। এটা ডিস্ক, কিন্তু এই যে আমি ডিস্কটা দেখ ডিলিনিয়েট করছি, হ্যাঁ এটা পুরোটাই লাল হয়ে গেছে, এটা নিউ ভাস্কুলেশন হয়ে গেছে। ঠিক আছে, যেটা বলছিলাম এনভিআই বা রুবিওসিস আইরিডিস, এই যে আইরিসেই দেখতে পাচ্ছি আমরা নিউ ভাস্কুলেশন হয়ে আছে। ঠিক আছে, এখানে আরো ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা আরডি, যেটা একটু আগে বলছিলাম ট্র্যাকশনাল আরডি, দেখ এখানে একটা হোল হয়ে গেছে, আর এইগুলো হচ্ছে ফাইব্রোভাস্কুলার ব্যান্ড, এই যে সাদা 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 হোয়াইটিস যেগুলো, এগুলো হচ্ছে ফাইব্রোভাস্কুলার ব্যান্ড, এই ছবিগুলো থাকে, হ্যাঁ ওই জন্য আমি দিয়েছি। এবার হচ্ছে ভিট্রিয়াস হেমারেজ, যেটা একটু আগেই বললাম, যদি প্রথমে ফ্লোটার হিসেবে দেখা যাবে, তারপর আস্তে আস্তে যখন নিউ ভাস্কুলেশনটা ব্রেক করবে, দিয়ে পুরো ভিট্রিয়াস ক্যাভিটিটাই আস্তে আস্তে হেমারেজ হয়ে যাবে। কি টেস্ট করব? ফ্লুওরোসিন অ্যাঞ্জিওগ্রাফি। ফ্লুওরোসিন অ্যাঞ্জিওগ্রাফি কি? ফ্লুওরোসিন ডাই দেবো, ঠিক আছে, নর্মাল যেমন অ্যাঞ্জিওগ্রাফি করে সেরকম। এখানে কতটা পারফিউশন হচ্ছে সেটা দেখার জন্যই এই টেস্টটা করা, নন পারফিউশন কতটা এরিয়া আছে। ঠিক আছে, ইউএসজি, ইউএসজি কি, এটা এ স্ক্যান না বি স্ক্যান? এটা বি স্ক্যান। ঠিক আছে, এইটা দেখছিস, এটা হচ্ছে অপটিক নার্ভ, এই যে ব্ল্যাক কালারটা, এই অপটিক নার্ভ দিয়ে সবসময় থাকবে, নইলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমরা কোন সিগমেন্টে আছি। এখান থেকে দেখ এটা রেটিনাটা উঠে গেছে, এই যে এটা। ঠিক আছে, ছবিগুলো থাকবে কিন্তু, হ্যাঁ ওই জন্য তোদের ছবিগুলো রেটিনাতে ম্যাক্সিমাম এমসিকিউ পিকচার বেসড আসবে যদি তোদের এমসিকিউ এক্সাম হয়। সরি, এটা ভিট্রিয়াস হেমারেজ। কেন? অনেক ইকো দেখা যাচ্ছে, এই যে এইগুলো ইকো, এই সাদা 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 দেখতে পাচ্ছিস, নর্মালি এইরকম যদি রেটিনা অ্যাটাচমেন্ট না হয় এরকম ব্ল্যাকিস হবে, যদি এরকম সাদা সাদা ইকো দেখতে পাই তাহলে আমাকে বুঝতে হবে হোয়াইটিস, তাহলে ভিট্রিয়াস হেমারেজ। এটা হচ্ছে ম্যাকুলার এডিমা, দেখ রেটিনা লেয়ারের মধ্যে ফ্লুইড জমে গেছে। ঠিক আছে, এটা ওসিটি স্ক্যান, ওসিটি করে এটা আমরা দেখতে পাই। এবার কি ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট কি করতে হবে? গ্লাইসেমিক কন্ট্রোল করতে হবে, আর তো কিছু উপায় নেই, এটাই মেইন ট্রিটমেন্ট। মানে যদি আমার এখন পলিফারেটিভ না হয়, পলিফারেটিভ হলে ডেফিনিট ট্রিটমেন্ট করতে হবে, যদি মাইল্ড মডারেট হয় তাহলে আমাকে মেইন ট্রিটমেন্ট কিন্তু যদি জিজ্ঞেস করে এটাই অ্যান্সার হবে। এরপর বাকিগুলো আছে, ব্লাড প্রেসার কন্ট্রোল, কোলেস্টেরল কন্ট্রোল, যেটা ওর রিস্ক ফ্যাক্টর ছিল সেগুলোকে কন্ট্রোল করতে হবে, নেফ্রোপ্যাথি, পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল, ডিউরেশন অফ ডায়াবেটিস একটু আগে আমরা পড়লাম, আর এগুলো তো জানিসই, স্মোকিং, অ্যালকোহল, সিগারেট, এক্সারসাইজ, ওয়েট রিডাকশন। ঠিক আছে, ও এটা আমার একটা স্টাডি ছিল ওই লিপিডের প্রোফাইলের সাথে ইয়ে করার জন্য। ঠিক আছে, ওটা আমরা পেয়েছিলাম, serum lipid level was significantly associated with severity of diabetes and existence of CSM in those patients. ঠিক আছে, এরপর হচ্ছে লেজার, কখন লেজার করব? একদম মানে সিম্পল যদি বলি আমি, লেজারটা কখন করব? নন পলিফারেটিভ থাকলে করব না। ঠিক আছে, যদি পলিফারেটিভ থাকে এক নম্বর, আর সেকেন্ড হচ্ছে যদি ইডিমা হয়, ম্যাকুলার ইডিমা। যদিও নাওএডেজ ম্যাকুলার ইডিমাতেও আমরা লেজার করি না, একটা ইনজেকশন দেওয়া হয়, একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, সেটা হচ্ছে র্যানিবিজুমাব। ঠিক আছে, এখন মেইন স্টে অফ ট্রিটমেন্ট, আগেকার দিনে একটা ফোকাল লেজার, গ্রিড লেজার এগুলো করা কিন্তু রিয়ারলি করা হয়। ঠিক আছে, একটা কন্ডিশন আছে যেখানে করা হয়, সেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে র্যানিবিজুমাব ইনজেকশনটা দেওয়া যায় না, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, তখন কিন্তু আমাদের লেজারই মেইন স্টে অফ ট্রিটমেন্ট। তাছাড়া কিন্তু এখন লেজার করা নর্মালি হয় না, আনলেস পলিফারেশন ডেভেলপ করেছে, মানে নিওভাস্কুলেশন ডেভেলপ করেছে। whenever the neovascularization develop, then we do the PRP laser. ঠিক আছে, প্যান রেটাইনাল ফটোকোয়াগুলেশন। এটা কেন করি এটাই জিজ্ঞেস করে, ওই জন্য বলছি। যে একটু আগে আমি বললাম মনে আছে, একটা মায়োপিয়াদের কম হয়, একদম সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। ঠিক আছে, ধর এটা আমার অপটিক ডিস্ক, এটা রাইট সাইডে। ঠিক আছে, আমাকে যখন প্যান রেটিনাল যখন নিওভাস্কুলারাইজেশন ডেভেলপ করে গেছে, তখন আমাকে লেজার করতে হবে এইভাবে, লেজারের যে স্পট গুলো হয় এইভাবে মারতে হবে। এই জায়গাগুলোকে
আমি বার্ন করব। কেন? কেন এগুলো পেরিফেরি, পেশেন্ট যদি এটা খুব কমও দেখে পেরিফেরি, এটা কোনো অসুবিধা নেই, আলটিমেটলি আমাকে এই ভিশনটা তো রিস্টোর করতে হবে। তাহলে এইটাকে যদি সোজা কথায় আমি বার্ন করে মানে পুড়িয়ে দিই, তাহলে কি হবে, আমার মেটাবলিক ডিমান্ডটা কমে যাবে, তাহলে আমি এই জায়গাটায় আমি বেশি অক্সিজেন হাইপক্সিয়া হওয়ার চান্স লেস হয়ে যাবে, মানে এখানে আমি বেশি অক্সিজেন দিতে পারবো, বেশি মেটাবলিকের অক্সিজেন ডিমান্ডটা কমে যাবে, সেই জন্য এই জায়গাটা বেসিক্যালি নষ্ট করে দেওয়া হয় রেটিনার। ঠিক আছে, কেননা অলরেডি নিওভাস্কুলার ডেভেলপ করে গেছে, এটাই হচ্ছে মেন মানে কনসেপ্টটা। ঠিক আছে, দেখ এখানে যেমন লেখা আছে এই ফোকাল ট্রিটমেন্ট, এই যে এই জায়গাটা এখনকার দিনে এগুলো খুব একটা করা হয় না, যেটা বললাম একমাত্র প্রেগনেন্সি থাকলে তখন করতে হবে, কারণ আমরা তখন অ্যানিমিজম দিতে পারবো না। এই দেখ এটা হচ্ছে লেজারটা হয়েছে, দেখ পুরোটা। তবে হ্যাঁ, পুরো একটা সেটিং এ কিন্তু পুরোটা করা হয় না, আমরা সাধারণত 2টো কি 3টে সেটিং এ পুরোটা করি, কেননা একটা সেটিং এ করলে ভীষণ ইনফ্লেমেশন হয়, পেশেন্টের পেনফুল প্রসিডিওর একটা, প্যারাকেন দিয়ে করা হয় মানে টপিক্যাল অ্যানাস্থেটিক দিয়ে, তাও এটা পেনফুল। ঠিক আছে, ফলো আপ কখন করব, এই যে আফটার 4 to 6 উইক, মানে 1 মাস পরে পেশেন্টকে আবার দেখো, এটা লেজারের ক্ষেত্রে বলছি, নট ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে একবার একটা সিটিং করলাম, আবার মোটামুটি 4 to 6 উইক পরে ডিপেন্ডিং আপন দি সিভিরিটি উই ডু দ্য সেকেন্ড টাইপ অফ লেজার। ঠিক আছে, কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে, কিসের অ্যাডভার্স এফেক্ট বলছি, এটা লেজারের অ্যাডভার্স এফেক্ট বলছি। স্কোটোমা হতে পারে, অবভিয়াসলি স্কোটোমা হবে, কারণ এই জায়গাটা তো পেশেন্ট দেখতে পাচ্ছে না, ওই জন্য প্যারাসেন্টাল স্কোটোমা। ঠিক আছে, আর কোরোইডাল নিওভাস্কুলেশন হয়ে যাবে, কোরোইডাল নিওভাস্কুলেশন হলে গ্লোটা কমে যাবে। আমরা যে রেটিনার নর্মাল একটা এই যে রেড গ্লো দেখছি, এটা কেন দেখছি, রেটিনার কি নিজস্ব কোনো গ্লো আছে, এটা কোরোয়েডের গ্লো দেখছি, কোরোয়েড ইজ হাইলি ভাস্কুলার স্ট্রাকচার, রেটিনা তো ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। ঠিক আছে, হ্যাঁ এইটা হচ্ছে এখনকার মানে নাও এ ডেজ ইটস এ মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইন ম্যাকুলার ইডিমা যদি থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে, তোরা প্রায়ই শুনে থাকবি এটাই দেওয়া হয়, 0.5 mg র্যানিবিজুমাব। ঠিক আছে, এটা অফ লেভেল যদিও, বিভাকিজুমাব মানে আসলে র্যানিবিজুমাব কেন মেইন স্টে অফ ট্রিটমেন্ট, র্যানিবিজুমাবের একটা সিঙ্গেল ভাইল পাওয়া যায়, মানে ওর মধ্যে না প্রিলোডেড থাকে 0.5 mg থাকবে। ঠিক আছে, ওর বেশি থাকবে না, একটা পেশেন্টকে একবার সিঙ্গেল ইউজ করতে পারে, কিন্তু বিভাকিজুমাব যেটা আছে সেটা হয়তো একটা বড় ভাইলের মধ্যে টেনে টেনে নিয়ে বারবার অনেক পেশেন্টকে দিতে হয়, তাতে ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হয়ে যাবে, আইএ ইনফেকশন মানে বুঝতেই পারছিস এন্ডোপথ্যালমাইটিস যাবে। তো সেই জন্য এটা কিন্তু এফডিএ অ্যাপ্রুভ এখনো পাইনি, এফডিএ অ্যাপ্রুভ পেয়েছে কিন্তু র্যানিবিজুমাব, এমনকি ট্রায়ামসিলনও এখনো এফডিএ অ্যাপ্রুভ পাইনি। ঠিক আছে, এখানে একটা দেখ, স্ট্যাটিন 25 থেকে 50% কিন্তু চান্স কমিয়ে দেয় রেটিনোপ্যাথির, মানে যার ট্রাইগ্লিসারাইড একটুও বেশি আছে বা কোলেস্টেরল, তাদের কিন্তু আমরা এটা প্রেফার করব, নাহলে ওটাও কিন্তু রেটিনোপ্যাথি কমাবার জন্য সুবিধা। পিপিবি কখন করব বা পার্স প্ল্যানার ভিট্রেক্টমি, পার্স প্ল্যানার ভিট্রেক্টমি মানে কি, ভিট্রিয়াস তো আর রিজেনারেট হয় না, অ্যাকুয়াস হিউমার হয়, ভিট্রিয়াস হয় না, তাহলে ভিট্রিয়াসে যে নিওভাস্কুলেশন গুলো গ্রো করেছে সেগুলোকে আমাকে জল দিয়ে সাবস্টিটিউট করে দিতে হবে, বা অ্যাকুয়াস হিউমার সেটা পরে সাবস্টিটিউট হবে, তো পুরো ভিট্রিয়াসটাকে আমরা এনগালফ করে নেব। ঠিক আছে, সেটাকেই বলা হয় পার্স প্ল্যানার ভিট্রেক্টমি। তোরা ডিটেলস জানতে হবে না, খালি কোথায় কোথায় করি, কখন করব, অবভিয়াসলি যখন পুরোটাই ভিট্রিয়াস হেমারেজ হয়ে গেছে, তখন তো আমার কাছে আর কোনো উপায় নেই, না আমি র্যানিবিজুমাব দিতে পারবো না লেজার করতে পারবো, আমি দেখতেই পাচ্ছি না আমি কি লেজার করব, আন্দাজে তো লেজার হয় না, এটাই মেইন কারণ। আরেকটা হচ্ছে এই যে এটা আরডি হয়ে গেলেও আমার ইনজেকশন দিয়ে কিছু হবে না, যদিও দুটোতেই কিন্তু প্রগনোসিস কম, মানে পিপিবি করলেই যে ভালো ভিশন আসবে খুব চান্স কম। ঠিক আছে, এরপর আসছে সেকেন্ড টপিক, উই হ্যাভ রেটিনাল ভেন অক্লুশন। এখানে কজ গুলো তোদের ইম্পর্টেন্ট খুব, হ্যাঁ এখানে দেখ ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস, এটা কিন্তু আমি ভেনাস অক্লুশন বলছি, আর্টারি অক্লুশনের কারণ আলাদা আসবো। আর্টেরিওস্ক্লেরোসিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা গোলাবি না ভেনে কোনটা আর্টারিতে কোনটা। কি কি রিস্ক ফ্যাক্টর, এজ দেখ 65 এর উপর, হাইপার টেনশন, ঠিক আছে, হাইপার লিপিডিমিয়া, ডায়াবেটিক মেলেটাস, তারপরে আরেকটা হচ্ছে ব্লাড ডিসক্রেসিয়া যদি থাকে, এই যে এখানে লেখা আছে, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হয়। ঠিক আছে, এবার যেগুলো আমি একটু আগে বললাম সেগুলোই বেসিক্যালি টেস্ট লেখা আছে এখানে, এমন কিছু নয়, যেগুলো জাস্ট আমি একটু আগে ডিসকাস করলাম। সিস্টেমিক অ্যাসেসমেন্টেও হচ্ছে এক্স রে করবো, চেস্ট এক্স রে, মেন কারণ হচ্ছে টিবি বা সার্কোইডোসিসের জন্য,
থ্রম্বোফোলিয়া স্ক্রিন যেটা বললাম, ব্লাড ডিসক্রেসিয়া যদি কিছু থাকে, ঠিক আছে। আর এসিটা সার্কোইডোসিসের জন্য করা হয়, যদিও চেস্ট এক্সরে বেশি ভালো বোঝা যায়। আর হচ্ছে হোমোসিস্টিন লেভেল, ঠিক আছে। এই যে ভেন অক্লুশন আবার দুটো টাইপের হয়, একটা ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন, একটা সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন। ব্রাঞ্চ রেটিনাল মানে দাঁড়া, এই যে এটা হচ্ছে ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন। দেখ শুধু ওপর পার্টটা হয়েছে, এই মানে সুপেরো টেম্পোরাল, এটাকে আমি সুপেরো টেম্পোরাল বলতে পারি তো, তাহলে এটাকে বিআরভিও বলা হয়। সিআরভিও মানে পুরো রেটিনাটা ইনভলভ হয়ে যাবে। এটা টেম্পোরালের, এটা টেম্পোরাল বুঝতে পারছিস তোরা? এটা ডিস্ক যদি হয়, এটা যদি ম্যাকুলা হয় তাহলে এটা টেম্পোরাল, অবভিয়াসলি এই দিকটা পুরোটা নেজাল, তাহলে এটা আমি সুপেরো টেম্পোরাল জায়গায় হয়েছে, ঠিক আছে। এর কি কি সিমটম হবে? এটাতে ভিশন লস হবে, কিন্তু এর প্রগনোসিস ভালো সিআরভিওর থেকে। কেন একটা জায়গায় হয়েছে আমার, কি ট্রিটমেন্ট হবে? যখনই এইরকম এত হেমারেজ হবে, এখানে এক্সুডেড, এটা এক্সুডেড দেখতে পাচ্ছিস, এর ট্রিটমেন্ট হবে। এখানে এডিমাও হবে ম্যাকুলাতে, ম্যাকুলাতে এডিমা হলে কি হবে একটু আগেই বললাম, র্যানিভিজুমাব দিতে হবে। তো র্যানিভিজুমাব দিলে কিন্তু এর প্রগনোসিস বেটার দেন সিআরভিও, ঠিক আছে। এটাকে এখানে একটা, না এক মিনিট, হ্যাঁ এই যে এখানে এফএফএ যদি করি, দেখ এই জায়গাটা আমরা বুঝতে পারবো, ভালো ডিলিনিয়েট করা যাবে যে কতটা অংশ নন পারফিউশন আছে, কতটা পারফিউশন আছে, ঠিক আছে। আরেকটা করতে পারি ওসিটি, ওসিটিতে আমি কি করব, কতটা ইনার মানে রেটিনাতে ইডিমা হয়েছে, এই ইডিমার উপরই এই যে এখানে 425 দেখতে পাচ্ছিস, এটা মাঝে ম্যাকুলার, এটাকে আমাকে 250-র কাছে না নিতে হবে, তবে বুঝতে হবে ইটস নরমাল। তার জন্য আমাকে কি করতে হবে, নিওভাস, হ্যাঁ, আর যদি এর সঙ্গে নিওভাস্কুলাসেন থাকে তাহলে একটু আগে কি বলেছি, নিওভাস্কুলাসেন থাকলে লেজার করতে হবে, ঠিক আছে। নিওভাস্কুলাসেন যদিও বিআরভিওতে থেকেও সিআরভিওতে যেটা বলছিলাম বেশি কমন, তাহলে আমাকে এটা দিতে হবে সেক্টরাল পিআরপি করতে। সেক্টরাল পিআরপি মানে পুরোটা করব না, যেহেতু সুপেরো টেম্পোরাল হয়েছে আমরা ওপর দিকটাই শুরু করব, ঠিক আছে। আর ম্যাকুলার ইডিমা হলে কি করতে হবে, এইটা আগে লেজার করতে, একটু আগেই বলেছিলাম ফোকাল রেটিনা লেজার ফটোকোয়াগুলেশন, এখন অ্যান্টি ভিজিএফ দেওয়া হয়, ঠিক আছে। এবার সিআরভিও, সিআরভিওতে অনেকগুলো এমসিকিউ তোদের আসে, এটা দেখতে কেমন লাগছে, পুরো রেটিনাটা ইনভলভ হয়ে গেছে। একটা এমসিকিউ আছে স্প্ল্যাশ টমেটো অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, বলে স্প্ল্যাশ টমেটো অ্যাপিয়ারেন্স সিন ইন বিআরবিও, সিআরবিও, সিআরএও, এরকম অপশন দেওয়া থাকবে, এটা ভুল করিস না। আরেকটা নাম আছে হচ্ছে 100-day গ্লকোমা, কেন এটা যদি এরকম নিওভাস্কুলাসেন ডেভেলপ করে, এই করতে করতে এনভিআই হয়ে যায়, এনভিআই থেকেও বেটার টার্ম হচ্ছে এনভিএ হয়ে যায়, নিওভাস্কুলাসেন অ্যাঙ্গেল, ঠিক আছে, তখন ওটা গ্লকোমা ডেভেলপ করে, জন্য 100-day গ্লকোমা মানে অলমোস্ট 3 মান্থে এটা একটা গ্লকোমা হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এইটা হচ্ছে ডিফারেন্স, যে নন ইস্টেমিক না ইস্টেমিক। এখানে এতগুলো পয়েন্ট দেখছিস, আমাদের ক্লিনিক্যালি কিন্তু 2-3টে পয়েন্টই লাগে। একটা হচ্ছে আরএপিডি, আরএপিডি কি নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে হয়তো বলা হবে, না না ডিটেলসটা বলা হবে, ঠিক আছে, কেন ওটা নিউরো অপথ্যালমোলজিতে আছে। এখানে না আরএপিডি দেখা যায় না, এখানে স্লাইড আর নীল লেখা আছে, অলমোস্ট দেখা যায় না, এখানে আরএপিডি মার্কড দেখা যাবেই। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এফএফএ, এখানে পারফিউশন দেখ খুব ভালো, মানে in easy language we can say যে non ischemic is mild and ischemic is very severe। দেখ প্রত্যেকটা পয়েন্ট দেখ, এটাতে ভালো প্রগনোসিস, বেটার দেন 6/60, এটাতে ওর্স, এটাতে আরএপিডি নেই, এটাতে ভিজুয়াল ফিল্ড হয় না, এখানে কমন, মানে ইস্টেমিক সিআরবিও ইজ ব্যাড, ঠিক আছে। এইটা হচ্ছে নন ইস্টেমিক, এটা ইস্টেমিক। কি করে বুঝলাম এফএফএটা দেখে, দেখ এর পারফিউশন অনেক বেটার, এখানে কালো কালোটা কত বেশি, ব্ল্যাক পার্টটা, তাহলে এটা নন পারফিউশনটা বেশি। কি ওয়ার্কআপ করবো, অলমোস্ট সেম বিআরবিওর মতো, ঠিক আছে, একটু আগে যেটা বললাম। ওসিটিতে এখানেও দেখতে হবে এডিমা হয়েছে কিনা, এডিমা থাকলে ইনজেকশন আর নইলে লেজার, ঠিক আছে। এই যে দেখ কতটা এডিমা, এটা আউটার রেটিনাতেও এই দিকটাতে, এটা আউটার, আচ্ছা ওসিটি এটা, এইটা হচ্ছে কোরোয়েড, এই কালোটা, মানে এই দিক থেকে আমি দেখছি কিন্তু, মানে আউটার এটা, এইখানটা হচ্ছে ভিট্রিয়াস, এটা হচ্ছে কোরোয়েড, স্কেরা, এগুলো, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। এইটা হচ্ছে আরপি, ঠিক আছে, এটা কিন্তু এনএসআর মানে নিউরোসেন্সরি রেটিনাটা, এখানে একটা ইডিমা হয়েছে, এমনকি ইনার রেটিনাও ইডিমা হয়েছে, মানে রেটিনার ইনার লেয়ারেও ইডিমা হয়েছে, ঠিক আছে। তাহলে একই ট্রিটমেন্ট, নিওভাস্কুলাসেন থাকলে লেজার, আর বাকিটা হচ্ছে অ্যান্টি ভিজিএফ।
অ্যান্ড এই যে একটু আগেই বললাম র্যানিবিজুমাব এফডিএ অ্যাপ্রুভ, বেভাকিজুমাব অফ লেভেল। হ্যাঁ, আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে ডেক্সামিথাসন ইমপ্ল্যান্ট, যেটার ব্র্যান্ড নেম হচ্ছে অজুড্রেক্স। এটা কিন্তু মানে কি লাভ যদি বলতে চাস, তাহলে এটা অজুড্রেক্সটা অনেকদিন রাখা যায়, মানে 4 to 6 মান্থ। কিন্তু এই র্যানিবিজুমাবের মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রেও বলছি, সিআরবিওর ক্ষেত্রেও বলছি, প্রত্যেকটা এভরি 1 মান্থ একটা করে ইনজেকশন দিতে হয়, অন্তত 3টে 4টে, যেমন মানে এভরি 1 মান্থ একটা করে ইনজেকশন দেবো, তারপর আমি এটা ওসিটি করব, ঠিক আছে? এটা আমি বলেই দিয়েছি। হ্যাঁ, এইখানটা দেখ, যদি সিআরবিও হয়, এখানটা পেশেন্ট শুড বি ইনফর্মড দ্যাট দেয়ার ইজ এ অলমোস্ট 10% রিস্ক ফর দি ডেভেলপমেন্ট অফ বিআরবি অর সিআরবি ইন দ্য ফেলো আই। মানে পেশেন্টের কিন্তু অন্য আইটাকেও আমরাকে স্ক্রিনিং করে যেতে হবে প্রায়, কিন্তু ওর প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, ঠিক আছে? 10% কম নয় কিন্তু, কেন পেশেন্টের একটা আই যদি অলরেডি লস্ট হয়ে যায়, সেখানে 10%টা অনেক বেশি, ঠিক আছে? এবার হচ্ছে আর্টেরিয়াল অক্লুশন, যেটা একটু আগে কে বলছিল, ক্যাটেল ট্র্যাক, তুই বলছিস শুনে। এটার মেন কজ কি? এই দেখ, এইটা থ্রম্বাস। যদি বলি, এখানে এভাবে লেখানি, থ্রম্বাস হচ্ছে মোস্ট কমন কজ, ঠিক আছে, সিআরএও তে, গ্রেটার দেন এম্বোলিজম। ওটাতে কি বলেছিলাম? আর্টেরিওস্ক্লেরোসিস। এটা যেন না ভুল হয়, হ্যাঁ, এটা অলমোস্ট 80% যদি বলি, এটা ওই 20%-এর মতো, ঠিক আছে? এই যে দেখছিস কি কারণে এমবোলাইটা হয় বা থ্রম্বাসটা হয়, কোরোস্টেরল প্লেক একটা থাকে, সেটা আর্টারির মধ্যে মানে আটকে যায়, তার জন্য আর্টারিতে ব্লাড সার্কুলেশন হতে পারে না। এটা আরেকটা নাম আছে এই কোরোস্টেরল প্লেকটার, জানিস? হলেন হর্স্ট প্লেক, ঠিক আছে? এটা অনেক সময় জিজ্ঞেস করে, এখানে লেখা নেই, বলে দিলাম। এই কারণগুলোর জন্য মেইনলি হয়, থ্রম্বাস এমবোলিজম আছে প্লাস এগুলো, জিসিএ, ভ্যাসকুলারিটিস, থ্রম্বোএমবোলিক ডিসঅর্ডার, ঠিক আছে? এখানেও আমাদের অলমোস্ট সেম অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা দেখে কেমন লাগছে? রেটিনা নর্মাল কালার, পুরো সাদা হয়ে গেছে, পেল হয়ে গেছে। সিআরএও আর সিআরবিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে, সিআরএও ইজ এ অ্যাবসলিউট ইমার্জেন্সি। এমনকি যদি আমি আইতে কোনো পেশেন্ট আজকে আসে, আমি তাকে কার্ডিওলজি বা মেডিসিনে রেফার করবো, কেন তার অন্য কোনো ডিজিজ থাকতে পারে, কেন থ্রম্বাস এমবোলিজম হয়েছে, এবং অলমোস্ট 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে যদি আমি কোনো ট্রিটমেন্ট না করি অপথ্যালমোলজিক্যাল, তাহলে পেশেন্টের ভিশন আসবে না, আসবে না মানে আসবে না, ঠিক আছে? আচ্ছা, এটা দেখে চেরি রেড স্পটের মতো লাগছে, এটাকে চেরি রেড স্পটও বলে। আরো অনেকগুলো ডিজিজ আছে যেগুলো চেরি রেড স্পটের ডিডি জিজ্ঞেস করে, মানে এটাও তোদের 1000 টাইমস এমসিকিউ এসছে। হ্যাঁ, বলছি তো, এটা 1000 টাইম এমসিকিউ এসছে যে কোথায় চেরি রেড স্পট হয় না এক্সেপ্ট বলে, ওই হয় এক্সেপ্ট বলে একটা কোশ্চেন আছে। আচ্ছা, চেরি রেড স্পট কেন লাগছে এখানটা লাল কেন? দেখ, প্রথম কথা হচ্ছে এই যে রেটিনার এই পুরো লেয়ারটাতে না এক্সুডেট জমে গেছে। কোন লেয়ারে হয়েছে? গ্যাংলিয়ান সেল লেয়ার। আগের দিন রেটিনার লেয়ার পড়াচ্ছিলাম, আরেকটা কথা বলেছিলাম, খেয়াল করেছিস কিনা জানি না, ফোবিয়াতে গ্যাংলিয়ান সেল লেয়ার ইজ অ্যাবসেন্ট। এবার যেহেতু এখানে গ্যাংলিয়ান সেল লেয়ার অ্যাবসেন্ট, তাহলে এখানে এক্সুডেট জমতে পারছে না, তাহলে এই যে লালটা আমি কি দেখছি, রেডটা আমি কি দেখছি? ফোবিয়াকে ব্লাড সাপ্লাই কে করে? আগের দিন বলেছি, কোরিও ক্যাপিলারি করে। এটা কোরোয়েডটা দেখতে পাচ্ছি আমি ভেতর থেকে, কোরিও ক্যাপিলারিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কজ চেরি রেড স্পটে, ঠিক আছে? এখানে দেখ একটা সেন্টার, এটা ও যেটা একটু আগে বলছিল, এই যে বক্স ক্যারিং অর সিগমেন্টেশন অফ ব্লাড, যেটাকে ক্যাটেল ট্র্যাকও বলে, ঠিক আছে? হ্যাঁ, এই যে কজেস অফ চেরি রেড স্পট, এটা নিমোনিক, চেরি ট্রিজ নেভার গ্রোস টল, সব বই বুক এই একই নিমোনিক আছে। সি ফর সেন্ট্রাল রেটিনার, টি ফর টেস্যাক্স, এপিক, জি ফর গউচার। যদিও গউচার ডিজিজটাকে না সিউরো চেরি স্পটও বলে, এটাও এখন আবার রিসেন্ট তোদের লাস্ট 1-2 ইয়ারে একটা এমসিকিউ এসছে। আর টি ফর হচ্ছে ট্রমা বা বার্লিন সিডিমা। আরো দুটো এসছে, বলেই দিচ্ছি, একটা হচ্ছে এখানে নেই লেখা, স্যান্ডফ ডিজিজ, ঠিক আছে? আরেকটা হচ্ছে মেটাক্রোমাটিক লিউকোডিস্ট্রফি, এই দুটো এখানে লেখা নেই। আসলে পুরো নিমোনিকটা হচ্ছে চেরি ট্রিজ নেভার গ্রোস টল ইন স্যান্ড অ্যান্ড মাড, এস ফর স্যান্ডফ আর এম ফর হচ্ছে মেটাক্রোমাটিক লিউকোডিস্ট্রফি। এটা নিমোনিকটাও বেড়ে গেছে আসলে,
ঠিক আছে। কখনো কখনো সিআরএ এর ক্ষেত্রে আমি এটাও আগের দিন যখন ব্লাড সাপ্লাই পড়েছিলাম তোদের বলেছিলাম, ইন সামটাইমস সিলিওরেটিনাল আর্টারি কিন্তু এখানে সাপ্লাই করে। আগের দিন যদি আর অ্যানাটমি ক্লাসটা শুনে থাকবি, এখানে বলেছিলাম তো সিলিওরেটিনাল আর্টারি যদি এখানটা সাপ্লাই করে তাহলে এটা স্পেয়ার হয়ে যাবে। তাহলে এখানটা দিয়ে এটা কিন্তু পেশেন্টের কিছুটা হলেও রিসেন্ট থাকতে পারে, থাকবেই বলছি না, থাকতে পারে। ঠিক আছে, এর ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্ট কিন্তু সেরকম মানে কিছুই নেই, পুরোটা ট্রায়াল অ্যান্ড মেথড। একটা হচ্ছে এই সুপাইন পোস্টার মেনটেন করতে হবে, অকুলার মেসেজ দিতে হবে। কেন? এমবোলাসটাকে ডিসলস করার জন্য। তুই যত অকুলার মেসেজ দিবি ডিসলস হয়ে যাবে। আরেকটা হচ্ছে প্যারাসেন্টিসিস। প্যারাসেন্টিসিস কি? আমরা যে ক্যাটারাক্ট সার্জারির সময় সাইড পোর্ট করে দেখেছিস তো, ওই সাইড পোর্ট করা, আর কিছু না। তারপরে হচ্ছে আইওপি কমানোর জন্য অ্যাসিটোজোলামাইড দিতে হবে। আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে 95% অক্সিজেন আর তার সাথে 5% কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা 100% যদি অক্সিজেন দিদি কি হবে? রেসপিরেটরি ড্রাইভটা মেনটেনই হবে না। ঠিক আছে, দেখ এখানে আছে এই যে এটা ব্রিদিং এ হাই অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড মিক্সার কার্বোজেন পড়েছি যে অলরেডি, হ্যাড বিন অ্যাডভোকেটেড ফর এ পসিবল ডুয়ার এফেক্ট অফ দি রিটার্ডিং ইস্টেমিয়া এর ভায়োলেন্স। ঠিক আছে, তবে মেইনলি যেটা করতে হয় সুপাইন পজিশনে রাখতে হবে পেশেন্টকে, অকুলার প্রেসার দিতে হবে, আইওপি কমানোর জন্য ম্যানিটল আর অ্যাসিটোজোলামাইড দিতে হবে। এটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে আরডি। আরডি ডেফিনেশনটা কি? একদম ইজি বললে এনএসআর মানে নিউরোসেন্সরি রেটিনা আর আরপির মাঝে যদি ডিটাচমেন্ট হয় তাহলে সেটাকে হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট। এটা টাইপ আছে চারটে। একটা হচ্ছে রেগমেটেজোনাস। রেগমেটেজোনাস মানে কি? রেগমা মানে হচ্ছে ব্রেক, মানে কোনো হোল হয়ে গেছে। এই যে ধর এটা নেই, এখানে কোনো একটা ব্রেক হয়ে গেছে, এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এটা ব্রেক। ব্রেক যদি হয় তাহলে কি হবে? সাবরেটিনাল ফ্লুইডটা ওর মধ্যে এসে রেটিনাকে ডিটাচ করে দেবে। তাহলে এটা হচ্ছে রেগমেটেজোনাস। ট্র্যাকশনালটা ডায়াবেটিকে দেখা যায়, যেটা একটু আগেই বলছিলাম অ্যাডভান্স আই ডিজিজে। ঠিক আছে, একটু চিন্তা কর তাহলে বুঝতে পারবি। এটা হচ্ছে ফাইব্রোভাস্কুলার ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাকশনাল। আরেকটা হয় এক্সুডেটিভ। হ্যাঁ, এই যে এক্সুডেটিভ কোথায় হয়? ইউভিআইটিসে হয়। ইউভিআইটিসে যখন একটা ফ্লুইড জমে যায় তখন এটা কিন্তু না পুরো একটা আনডুলেটিং হয়ে একটা কনকেভ মানে কনভেক্স হয়ে যায় পুরো, তখন সেটাকে আমরা এক্সুডেটিভ ডিটাচমেন্ট বলি। আরেকটা হচ্ছে হেমারেজিক। যদি এই এক্সুডেটিভের জায়গায় মানে ব্লাড জমে যায় তাহলে এটা হেমারেজিক ডিটাচমেন্ট। ঠিক আছে, এটা কারণ কি কি হতে পারে? এইটা খুব ইম্পর্টেন্ট কারণ, যাদেরই ওই জন্য আমরা বলি -3 থেকে মানে মডারেট মায়োপিক আর মোর ডেঞ্জারাস ফর রেটিনাল ডিটাচমেন্ট। -3 থেকে ওই -7, 8 পাওয়ার, তাদের এভরি ইয়ার রেটিনা চেক করা উচিত। ফর কি কি দেখবো? রেটিনা চেক আপ করে রেটিনা ডিটাচমেন্ট হয়েছে কি দেখবো? তাহলে রেটিনাতে কোনো ডিটাচমেন্ট হওয়ার সাইন আছে কিনা দেখবো, যেমন রেটিনা থিন হয়ে গেছে কিনা। ঠিক আছে, তারপরে রেটিনাতে কোনো হোল আছে কিনা, এগুলো দেখার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে কি সিমটম থাকবে? ফোটোসিয়া, ফ্লোটাস, ফ্ল্যাশেস, এগুলো থাকবে মেইনলি। যেটা মানে ফ্লোটার্স যদি থাকে বা ফ্ল্যাশেস যদি থাকে তাহলে কিন্তু আর হর্সু শেপের একটা টিয়ার থাকে এই যে এখানটাতে, দেখ এই জায়গাটাতে, এই যে। ঠিক আছে, এটা একটা ডিফারেন্স। একটু আগে যেটা বলছিলাম রেগমেটেজোনাস, এক্সুডেটিভ আর ট্র্যাকশনাল। রেগমা মানে ব্রেক, এক্সুডেটিভ মানে সাবরেটিনাল এক্সুডেশন, আর ট্র্যাকশন যেটা ফাইব্রোভাস্কুলার ব্যান্ডের জন্য হয়। এত কস মনে রাখতে হবে না, যদি খালি এইখানটা দেখ, এটা কনভেক্স বর্ডার, এটাও কনভেক্স, এইটা খালি কনকেভ, যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে হয়। ঠিক আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি করব? এটা বাকেল বলে। বাকেলে একটা প্লাস্টিকের সিলিকন ফ্র্যাগমেন্টের মতো থাকে, যেখানে ধর রেটিনার ব্রেকটা আমি লোকেট করলাম, সেই জায়গাতে যদি আমি বাকেলটা দিয়ে বাইরে থেকে আটকে দিই তাহলে কি হবে? যে ব্রেকটা আছে সেটা অ্যাপোজ করে যাবে, ওখানে একটা স্কারিং হবে, দিয়ে সিলটা মানে যে রেটিনার হোল একটাই ধর হোল আছে সেটাকে সিল করে দেবে। তাহলে আর নতুন করে সাবরেটিনাল ফ্লুইড আসবে না, রেটিনাল ডিটাচমেন্ট হবে না। ওখানেই লেখা আছে দেখ, it is a surgical procedure in which a piece of silicon, plastic or sponge is sewn into sclera on the site of a retinal tear or push the sclera towards the retinal tear. মানে স্কেরাটাকে পুশ করে রেটিনাল সিলটাকে অ্যাপোজ করে দেবে। ঠিক আছে, এটা করা হয় না,
এটা অনেকদিন আগে হতো, সেটা হচ্ছে একটা নর্মাল এয়ার দিয়ে ওই সিলটাকে সিল করার চেষ্টা করা হতো, কিন্তু খুব একটা ভালো প্রসিডিউর নয়। বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ভিট্রেক্টমি করতে হবে। ভিট্রেক্টমি করে ওই জায়গাটা লেজার করে, মানে যে অংশটা ধর এখানে ধর একটা ব্রেক আছে, আমি এই জায়গাটা পুরোটা লেজার করে দেবো, বা অনেকগুলো যদি ব্রেক থাকে তাহলে পুরোটাই এরকম ভাবে লেজার করে দিতে হবে পেরিফেরিটা, ঠিক আছে। ফটোকোয়াগুলেশন যেটা বলছিলাম। এবার হচ্ছে আরওপি। আরওপিটা থেকে তোদের থিওরিতে হয়তো কোনো কোশ্চেনই হয়তো আসবে না, বা ভাইভাতেও কোনোদিন জিজ্ঞেস করবে না, কিন্তু এমসিকিউতে প্রচুর কোশ্চেন দেয়, বিশেষ করে খুব সিলেক্টিভ এমসিকিউ আছে, স্টেজিং এইগুলোই মেনলি জিজ্ঞেস করে, ঠিক আছে। আরওপি কেন হয়? রেটিনোপ্যাথি বা প্রিম্যাচুরিটি মানেটা কি? মানে রেটিনাটা ফুললি গ্রো করছে না। কেন হয়? এইখানে আছে, এটা কি লিখছে, নেজালি রেটিনা ডেভেলপ করছে 36 উইকে, আর আউট মানে টেম্পোরাল রেটিনাটা 40 উইকসে হচ্ছে, ওটাই বলছি। এবার যদি কোনো বাচ্চা, এখন তো খুব কমন, এখন ধর কোনো বাচ্চা 37 উইকসে হয়েছে, হতেই পারে 37-38, তার তো টেম্পোরাল রেটিনাটা গ্রোই করেনি, সেই জন্য 34, 36 এগুলোকে আমাদের স্ক্রিনিং করা উচিত, যে আলটিমেটলি ও রেটিনাটা, ও তো বাইরে চলে এসছে, আউটার এনভায়রনমেন্টে চলে এসছে, ওর কি মানে ওটা হচ্ছে না হয়নি, ঠিক আছে, সেটা দেখার জন্য। এই তিনটে হচ্ছে মেন, এইগুলো না মনে রাখলে হবে। বার্থ ওয়েট, জেস্টেশনাল এজ আর প্রলংড অক্সিজেন এক্সপোজার। অনেক সময় বাচ্চা যখন কম ওয়েট থাকে বা দেখবি আমরা অক্সিজেন ইনকিউবেটর রাখি, ঠিক আছে, তখন কিন্তু আরওপি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। মানে বলতে পারিস এক কথায় যে যত কম ওয়েটের বাচ্চা ডেভেলপ হবে বা হবে, তত কিন্তু আরওপি হওয়ার চান্স বেশি। মানে বেসিক্যালি কান্ট্রি যত ডেভেলপড নেশন হবে, ডেভেলপড নেশনে কিন্তু এটা বেশি দেখা যায়। আগে কিন্তু অতটা হতো না, কেন আগে এমনি বাচ্চারা মারাই যেত, ডেথই হতো। 34 উইকের নিচে বাচ্চা কটা ইন্ডিয়াতে হতো, এখন কিন্তু হয়, এখন 28 উইকসেও হয়, ঠিক আছে। এটা হচ্ছে জোন, ঠিক আছে, এটা হচ্ছে মানে জোনটা কেন ইম্পর্টেন্ট, কোথায় হয়েছে আমরা মানে রিপোর্ট করার জন্য, মানে কোন জায়গাটা আমার এখনো ডেভেলপ করেনি। এটা জোন 1, এটা জোন 2, আর বাকিটা জোন 3। জোন 1টাই শুধু মনে রাখতে হয়, একটা ইমাজিনারি সাইকেল অফ অপটিক নার্ভ, মানে এইখান থেকে রেডিয়াস দ্য টুয়াইস অফ ডিস্টেন্স ফ্রম অপটিক নার্ভ টু ম্যাকুলা, ঠিক আছে। দেখ আরওপি অনেক ভাস্ট টপিক, ঠিক আছে, কিন্তু তোদের খুব সিলেক্টিভলি পড়তে হবে, ঠিক আছে, এত পড়লে মুশকিল। এইটা তোদের এমসিকিউ দেয়, বিশেষ করে বলেই দিচ্ছি, সেটা হচ্ছে স্টেজ 3। এই কোশ্চেনটা থাকবে স্টেজ 3-তে কোনটা হয়, দিয়ে এমসিকিউ থাকবে এই এক্সট্রা রেটিনাল ফাইবোভাস্কুলার পলিফারেশন বা নিওভাস্কুলেশন। এই একটাই যদি মনে রাখতে পারিস অলমোস্ট অনেক এমসিকিউ হয়ে যাবে তোদের, ঠিক আছে। এবার স্টেজ 1টা কি, লাইন। লাইন মানে এই যে যখন আমি ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ দেখবো, এই যে এইখানে একটা দেখ সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 2। এগুলো না মানে নিজেরই ছবি, মানে আমরা নিজেরাই এগুলো আড়াইতে ছবি তুলেছিলাম, আমার আসলে এটা থিসিস ছিল, ঠিক আছে, ওই জন্য এগুলো আমাদেরই তোলা সব। এটা হচ্ছে রিজ, ঠিক আছে, এটা হচ্ছে দেখ প্রলিফারেশন হয়েছে, ঠিক আছে। এটা যখন হ্যাঁ স্টেজ 4 আর 5 কি বলেছিলাম, পার্সিয়াল ডিটাচমেন্ট 4 আর 5 হচ্ছে টোটাল। তো 4-এ দেখ ম্যাকুলা স্পেয়ার হয়ে গেছে, মানে এটা কিন্তু পেরিফেরিতে দেখছি, এখানে ডিস্ক দেখতে পাবি না, এইখানে দেখ ম্যাকুলা ইনভলভ হয়ে গেছে। আর স্টেজ 5 হচ্ছে পুরো রেটিনাটাই ডিটাচমেন্ট হয়ে গেছে, এখানে ট্রিটমেন্ট করে খুব একটা লাভ হয় না, যা। এরপর হচ্ছে প্লাস ডিজি, এটা খুব সিভিয়ার। এটা যদি হয় তাহলে পেশেন্টের পিউপিল ডাইলেটই করবে না, আমরা ভালো দেখতেই পাবো না, ঠিক আছে। এই দেখ এখানে লেখা আছে মিওসিস। কি হবে, এই রেটিনাল ভেসেলগুলো কত এনগর্জ হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। মেনলি এটা কিন্তু ম্যাকুলার এই জায়গাটাতেই হয়, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট সিভিয়ার আর মোস্ট এমার্জেন্সি। এটা যদি আমি 2 থেকে 3 উইকসের মধ্যে ট্রিট না করি, বেবি উইল বিকাম ব্লাইন্ড ফর এভার, ঠিক আছে। ট্রিটমেন্ট কি, দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কিন্তু এখানে হচ্ছে লেজার, ঠিক আছে। অনেক জায়গায় অ্যান্টি ভিজিএফ দেয়, কিন্তু অ্যান্টি ভিজিএফ এখনো অফ লেভেল থেরাপি, মানে এফডি অ্যাপ্রুভ নয়। গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এখনো হচ্ছে পিআরপি করা। ক্রায়োথেরাপি আগে হতো, এখন হয় না, ঠিক আছে। লেজারের ফুল ফর্ম জানিস তো সবাই? এটা কিন্তু জিজ্ঞেস করে ভাইভাতে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে।
সার্জিক্যালটা করা হয় স্টেজ 4 and 5 এর জন্য, লেন্স স্পেয়ারিং ভিট্রেক্টমি, ঠিক আছে? এইটা হচ্ছে গাইডলাইন কখন আমি স্ক্রিনিং করব, এইটা মনে রাখ শুধু, এইটা ওগুলো লাগবে না তবে। বার্থ ওয়েট যখন যে কোনো একটা হলেই হবে, সবগুলো ফিল আপ করতে হবে তা নয়। বার্থ ওয়েট 2 কেজির কম ইন্ডিয়ার জন্য এটা, হ্যাঁ। জেস্টেশনাল এজ লেস দেন 35 উইকস, এটা কিন্তু মনে রাখতেই হবে, হ্যাঁ। মেনলি দুটো মনে রাখবি তাহলেই হবে। এটা আমার এটা অনেক সময় না একটা আমাদের ভুল হয়, যখন ধর 37 উইকে দেখছি তখন আমি কি বললাম 40 উইকসে টেম্পোরালটা রেটিনাটা পুরোপুরি ডেভেলপ করে, অনেক সময় টেম্পোরালটা অ্যাভেসকুলার থাকে, কিছু হয়নি, কিন্তু আমাদের সন্দেহ হয় যে আরওপি অলরেডি ডেভেলপ করে গেছে, ঠিক আছে? ওটার জন্যই ওটা বলা হয়েছে, আর কিছু না।